নমস্কার, আমার বাংলা সন্ধ্যে 7টায় ব্রেকলেস আমার বাংলা। একেবারে প্রথমে আমি অয়ন নিয়ে যাব কোচবিহারে। কোচবিহার মানেই ভোটের আগে রক্তপাত, কোচবিহার মানেই ভোটের সময় তুলকালাম, কোচবিহার মানেই ভোটের সময় গুলি বোমা। সেখান থেকে ব্যতিক্রম নয় দিনহাটা। কালকে রাত্রিবেলা দেখলেন, আবার দেখাবো কিভাবে রাজ্যের মন্ত্রী কেন্দ্রের মন্ত্রী দুজনেই যুযুধান। দেখুন। ভোট ঘোষণার পর এ রাজ্যে প্রথম রক্তপাত। রাস্তায় যুযুধান কেন্দ্র রাজ্যের দুই মন্ত্রী, মুখোমুখি নিশীথ প্রামাণিক, উদয়ন গুহ। তৃণমূল বিজেপি সংঘর্ষে মাথা ফাটল এসডিপিও। মঙ্গলবার রাতে দিনহাটায় তুলকালা। একেবারে পরিকল্পিত। যারা ওখানে গোলমাল করছিল তাদের মধ্যে একজন পোস্ট করেছে, উদয়নবাবু জন্মদিনের উপহার কেমন লাগলো। দিনহাটার শাহজাহান রূপে আজকে তিনি যে আক্রমণ চালিয়ে যাচ্ছেন, আমার মনে হয় ওখানকার মানুষই সংঘবদ্ধভাবে উত্তর কয়েক মাসের মধ্যেই তাকে দিয়ে দেবেন। মঙ্গলবার ছিল উদয়ন গুহর জন্মদিন। সেলিব্রেশন চলছিল দিনহাটার পুরসভার তৃণমূল চেয়ারম্যানের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন 50 থেকে 60 জন তৃণমূল কর্মী। ভোট প্রচার সেরে এই এলাকা দিয়ে ফিরছিলেন নিশীথ প্রামাণিক। তৃণমূলের দাবি, সেই সময় নিশীথের সঙ্গে থাকা বিজেপি কর্মী সমর্থকরা হামলা চালান। তৃণমূল কর্মীরা প্রতিরোধ করেন। পাল্টা বিজেপির দাবি, প্রথমে হামলা চালায় তৃণমূল। দুপক্ষই ছিল গরম, একে অপরকে লক্ষ্য করে ছোড়ে ইট পাটকেল, বাঁশ নিয়ে শুরু হয়ে যায় সংঘর্ষ। ঠেকাতে গেলে মাথা ফাটে দিনহাটার এসডিপিও ধীমান মিত্রর। সেই সময় রাস্তায় একেবারে মুখোমুখি কেন্দ্র রাজ্যের মন্ত্রী। একদিকে নিশীথ প্রামাণিক, অন্যদিকে উদয়ন গুহ, মাঝে একদিকে কেন্দ্রীয় বাহিনী আর একদিকে রাজ্যের পুলিশ। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে। ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত, আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। আমার যে গাড়ি, সেই গাড়িতেও আঘাত লেগেছে। পরে আরো পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরেই দিনহাটা থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল। দিনহাটা থানায় যান উদয়ন গুহ এবং কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ 45 জনের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগে এফআইআর হয়। এই ঘটনার প্রতিবাদে বুধবার দিনহাটায় 24 ঘন্টার বন্ধ ডাকে তৃণমূল। এই বন্ধের জেরে এদিন সকাল থেকে থমথমে ছিল এলাকা, দোকানপাট ছিল বন্ধ। 24 ঘন্টার জন্য ডাকা হলেও বিকেলেই বন্ধ প্রত্যাহার করে নেয় তৃণমূল। মঙ্গলবার ঘটনার পরে এসপিকে দ্রুত এলাকায় পৌঁছানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের থেকে গোটা ঘটনার রিপোর্ট তলব করে। সূত্রের খবর, জেলা শাসকের রিপোর্টে নিশীথ প্রামাণিকের সঙ্গে থাকা দুই ব্যক্তিকে কাঠগড়ায় তোলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ওই দুই ব্যক্তি কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি থেকে নেমে বচসা শুরু করেন। সেখান থেকে বিষয়টি হাতাহাতিতে পৌঁছয়। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি সামাল দেয়। এরপরেই এই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনে। নিউজ 18 বাংলা। আর সিংহাসনের মহাসংগ্রামের এখনো প্রথম দফায় কোচবিহারে ভোটের 1 মাসের ওপরে বাকি আছে। তার আগেই দিনহাটা কিরকম উত্তপ্ত, তারপরে তার জেরে আজকে কোচবিহার এসপি অফিস অভিযান ঘিরেও তুলকালাম। ব্যারিকেড দেওয়া হলো পুলিশের, বিরাট ব্যারিকেড। তা ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের এবং ধস্তাধস্তি পুলিশের সঙ্গে। সেই ধস্তাধস্তির পরে অবশেষে 2-3 জন বিজেপি নেতৃত্ব তারা সুযোগ পেলেন এসপির কাছে অভিযোগ জানাতে, এসপির কাছে ডেপুটেশন দেওয়ার, এবং তারপরে পরিস্থিতি শান্ত হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি। আর দাবি পাল্টা দাবি এগুলো তো থাকছেই। যেমন আজকে রাইজিং ভারতে অমিত শাহ এর আগে 35টা টার্গেট দিয়েছিলেন, কিন্তু আজকে বলে দিলেন পরিষ্কার করে তিনি 25টা শুধু নয়, কমপক্ষে 25টা, তারও বেশি আসনের দাবিদার অমিত শাহ। ভোট ঘোষণার অনেক আগেই বাংলায় 35 আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। লোকসভা ভোট ঘোষণার পরে সেই সার দাবি, বাংলা থেকে এবার নিশ্চিতভাবে 25-এর বেশি আসন পাবে বিজেপি।
बॉटम का आंकड़ा हमारा 25 है। 25 से ज्यादा सीट हम निश्चित रूप से बंगाल में जीतेंगे। इस बार बंगाल में भारतीय जनता पार्टी सबसे बड़ी पार्टी बनकर उभरी। 2019-এর লোকসভা ভোটে 2 থেকে 1 লাফে বেড়ে 18 হয় বিজেপি। তারপর থেকেই বঙ্গজয়ের স্বপ্ন দেখতে শুরু করে মোদি শাহর দল। কিন্তু 21-এর কুরুক্ষেত্রে বিজেপির স্বপ্ন ভঙ্গ হয়। 200 পার করার লক্ষ্যে যুদ্ধে নেমে 77ই থামতে হয় বিজেপিকে। 2021-এর বিধানসভা ভোটের নিরিখে রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল এগিয়ে 33টি আসনে, বিজেপি 9টিতে। এবার 24-এ কি হবে? নিউজ 18-এর রাইজিং ভারত সামিটে অমিত শাহর দাবি, বাংলায় এবার সবচেয়ে বেশি আসন পাবে বিজেপি। हमारी 2 लोकसभा की सीटें थी, 14 में, 19 में 18 हुई और इस बार हम 25 से काफी आगे निकलेंगे, ये मेरा विश्वास है। ममता जी के मंत्री के घर से 51 करोड़ रुपया मिलता है और ये कहते हैं कार्यवाही ना हो। ममता के मिनिस्टर के घर से 55 करोड़ कहां से आया, वो बड़ा सवाल है। और बाद में ईडी कार्यवाही नहीं करे, ऐसा नहीं होगा। जो करप्शन करेगा उस पर कठोर कार्यवाही होगी और जेल की सलाखों के पीछे दी जाएगी। एक महिला मुख्यमंत्री के शासन में जिस तरह से संदेश खाली में सालों तक बहनों माताओं पर अत्याचार होते रहे और उनके पार्टी के नेताओं के द्वारा होते रहे, सुप्रीम कोर्ट और हाई कोर्ट को दखल करने पड़ते, तब जाकर अरेस्ट करते हैं, शर्म आनी चाहिए। बंगाल की जनता ये सब जानती है। मेरा तो बंगाल की माताओं बहनों से करबद्ध निवेदन है कि इस बार शक्ति का परिचय राहुल के साथ साथ ममता जी को भी करा दो। वहां पर मोदी जी की योजनाएं नीचे नहीं पहुंच रही है। डर है उनको कि इस योजना से मोदी जी लोकप्रिय हो जाएंगे। क्या दोष है बंगाल के गरीब लोगों का? क्यों 5 लाख तक का उनको स्वास्थ्य की सुविधाएं नहीं मिल रही? वोट बैंक बनाने के लिए भ्रांति फैलाई गई कि सीएए से इस देश की माइनॉरिटीज का, विशेष कर मुस्लिम भाइयों बहनों का मताधिकार, नागरिकत्व छीन लिया जाएगा, जबकि है उल्टा। सीएए से किसी का नागरिकता नहीं जाने वाला है। सीएए नागरिकता देने का कानून। নিউজ 18 বাংলা। অমিত শাহ যেমন পরিষ্কার করে দিলেন পদ্মের পাখির চোখ বাংলা, তখন বসিরহাটে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায়। সেখান থেকে বিজেপিকে গোহারা হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কদফায় ভোট হয় তামিলনাড়ুতে, কদফায় ভোট হয় কেরালায়, কদফায় ভোট হয় মহারাষ্ট্রে, কদফায় ভোট হয় কর্ণাটকায়, বাংলায় 7 দফায় ভোট। আপনি আগের বার 8 দফা করেও গোহারা হেরেছেন, এবার 7 দফায় আরো গোহারা হারবেন। মানুষ জবাব দেবে। বাংলার প্রতি এই মাতৃসুলভ আচরণ, আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে। এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপড়ে ফেলার ভোট। আর সন্দেশখালীর ঘটনার পর এবার বসিরহাটেই প্রথম গেলেন জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধীদের বিরুদ্ধে সন্দেশখালী নিয়ে শুধুই রাজনীতির অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয়, তৃণমূল কংগ্রেস নিয়েছে। যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল, অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। আজকে 15 দিন হয়ে গেছে সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে, নেয়নি। কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আর সন্দেশখালীতে যাচ্ছে না। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো, আপনারা সেই উত্তম সর্দার শিবু হাজরাকে কেন গ্রেপ্তার করছেন না, কেন হেফাজতে নিচ্ছেন না? আজকে হয়তো আমি বলে দিলাম, এবার 4 দিন পর হেফাজতে চাইতে পারে। বসিরহাটের জনসভা থেকে আবারও কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা। তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই। আরে আপনি তো ইডি সিবিআই পাঠিয়েছেন, আপনি পাঠান, আপনার ইডি সিবিআই কাঁচকলা করেছে আর বাংলার মানুষের কাজ করবে। যত ইডি সিবিআই পাঠাবেন মানুষের লড়াইয়ের মানসিকতা আরো তীব্রতর হবে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলবে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। 10ই জুলাইয়ের মধ্যে ইডি তলব করতে পারবে না দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ এই যে ভোট 19 এপ্রিল থেকে শুরু হবে, সেই 19 এপ্রিল থেকে 4 জুন ভোটে কোনোভাবেই তলব হবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কয়লা দুর্নীতি মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেখানেই বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথলের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় আগামী 10ই জুলাই পর্যন্ত অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। এদিন অভিষেকের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করতে গিয়ে বলেন, ইডির তদন্তে বারবার সহযোগিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন। এবারের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন অভিষেক। আগামী 1 জুন ডায়মন্ড হারবারে ভোট। লোকসভা ভোট চলাকালীন ইডি যেন অভিষেককে দিল্লিতে তলব না করে, এই আর্জি মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডির তলবে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 2021-এ কয়লা দুর্নীতি মামলার তদন্ত শুরু করে ইডি। পরের বছর অর্থাৎ 2022-এ দিল্লিতে ডেকে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে তারা। 2023-এ অভিষেকের স্ত্রীকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন শুনানি চলার সময় শীর্ষ আদালত বলে, এতদিন যদি দুজনকে ডাকা না হয়ে থাকে তাহলে আরো 2 মাস তাদের ডাকবেন না। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যারা ইডির বিহাফে আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন, তারাও স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করেছেন। ফলে সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে এতে তাড়াহুড়োর আর কোনো কারণ নেই। আর এখন উনি তো ইলেকশনের কাজেও ব্যস্ত থাকবেন মাননীয় সাংসদ। ইলেকশনের পরে নেক্সট ডেট ফিক্স করেছেন সুপ্রিম কোর্ট এবং তার আগে যে ইন্টারিম অর্ডার ছিল সেটাই জারি থাকবে। তদন্ত তো বন্ধ হয়ে যায়নি, মামলা খারিজ করে দেয়নি। দিল্লিতে ডেকে দিল্লির লাড্ডু খাওয়াতে পারবে না, কিন্তু কলকাতায় থাকবে। কলকাতায় জল ভরা তালচাষ নিয়ে ইডি সিবিআই উপস্থিত থাকবে। দপ্তরেও ডেকে পাঠাতে পারে, বাড়িতেও যেতে পারে, সেখানে কোনো বাধা নেই। এখন এটা সম্পূর্ণ তদন্তের বিষয়, তদন্তকারী সংস্থা বলবে আর আদালত বলবে। আমরা চাই প্রকৃত তথ্য সামনে চলে আসে। নিউজ 18 বাংলা। সিএ নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, সেই সময় শারীরিক পরীক্ষা, নাগরিকত্বের আগে শারীরিক পরীক্ষার নিদানেও জোর বিতর্ক। কে দিলেন শারীরিক পরীক্ষার নিদান? তথাগত রায়, বিজেপি নেতা তথাগত রায়। তার বাড়ির সামনে গতকাল বিক্ষোভ হলো। শারীরিক পরীক্ষার নিদান দিলেন, কিভাবে নিচ্ছেন মানুষ? কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, এই নিদান, শারীরিক পরীক্ষার নিদান গত কয়েকদিন ধরে একেবারে উত্তাল হয়েছে বলা যায় সোশ্যাল মিডিয়া। কিভাবে নিচ্ছেন মানুষ, কি বলা হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত 11ই মার্চ দেশে সিএএ লাগু হয়েছে এবং কয়েকটি অমুসলিম ধর্মের উল্লেখ থাকলেও মুসলিম ধর্মের উল্লেখ সেখানে নেই। এবং এই ধর্মের উল্লেখ না থাকার পরে তথাগত রায় এক্স হ্যান্ডেলে অর্থাৎ সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছেন যে শারীরিক পরীক্ষার মাধ্যমে তাদেরকে এই নাগরিকত্ব দেওয়ার জন্য, পরীক্ষা করবার জন্য বলেছেন। পুরুষদের শারীরিক পরীক্ষা করে নাগরিকত্ব দেওয়ার জন্য তিনি বলা যেতে পারে সামাজিক মাধ্যমে দাবি করেছেন। জানিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তিনি গাইঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তথাগত রায়ের বিরুদ্ধে বলা যেতে পারে এফআইআর করেছেন। তিনি বলছেন মতুয়াদেরকে অপমান করা হয়েছে এই কথার মাধ্যমে। অর্থাৎ এই যে সামাজিক মাধ্যমে তথাগত রায় যে পোস্ট করেছেন, মতুয়ারা অপমান বোধ করছেন তেমনি উল্লেখ করেছেন এবং জানিয়ে বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যে যদিও এই বিষয়ে শান্তনু ঠাকুর তথাগত রায়ের পাশেই দাঁড়িয়েছে বলা যেতে পারে। তিনিও বলছেন ঠাকুর তথাগত রায়ের পাশেই দাঁড়িয়েছেন, সমর্থন করেছেন, যদিও বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তথাগত দা যে
কমেন্টস লিখেছেন সেটা অ্যাজ পার দ্য রুল ডাইরেকশন হিসেবেই করেছেন, কারণ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে রুল ফ্রেম করেছে তাতে 6 ধর্মের মানুষকে ভারতবর্ষে সিটিজেনশিপ দেওয়ার যে প্রভিশন, সেই প্রভিশন দেওয়া হচ্ছে। উনি যদি বলে থাকেন এই 6 ধর্মের বাইরে কোনো লোক যদি চেষ্টা করে সিটিজেনশিপ নেবার জন্যে, তো পাশাপাশি তার যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে তাকে বায়োলজিক্যালি চেক করা যেতেই পারে, এটা ডক্টরি প্রসেস হবে। আমি মনে করি না কোনো অসঙ্গতি আছে এই বক্তব্যে। কেউ যদি এটাকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চায় সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু আমার মনে হয় তথাগত যা রুলের ভিত্তিতে কথা বলেছেন এখানে আমি কোনো নেগেটিভ কিছু খুঁজে পাই না। আমার জানা নেই কথাবার্তার মন্তব্য নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমার জানা নেই বিষয়টি, আর জানলেও তো আমি এই নিয়ে কোনো মন্তব্য করলাম না, এটাও আমার অধিকারের মধ্যে পড়ে। এবার চলে যাব আসানসোলে। আসানসোলে বিজেপি প্রার্থী কে? না, এখনো তো আসানসোলের বিজেপি প্রার্থী ঘোষণাই হয়নি, কিন্তু তার আগে দেখাবো দেওয়াল লিখন হয়ে গেছিল, একটু আবছা বোঝা যাচ্ছে অগ্নিমিত্রা পলের নামে মুছেও ফেলা হয়েছে। কথা বলবো প্রতিনিধি অর্পণ চক্রবর্তীর সঙ্গে। অর্পণ, অগ্নিমিত্রা পলের নাম এটা কোথায়? অগ্নিমিত্রা পালকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন, কোথায় লেখা হয়েছিল, কারা লিখলেন? অয়ন দাদা, একেবারে এই অগ্নিমিত্রা পলের নাম কিন্তু দেওয়াল লিখন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। দল প্রার্থীর নাম ঘোষণা করার আগেই কিন্তু দুর্গাপুরে 26 নম্বর ওয়ার্ডে যে স্বপ্ন মার্কেট, সেখানে কিন্তু দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল। এবং যদিও বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে কোনো রকম দেওয়াল লিখন তারা শুরু করেনি, এটি তৃণমূলের কাজ। অন্যদিকে কিন্তু তৃণমূল এই অভিযোগ অস্বীকার করছেন যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব জেরেই কিন্তু এই দেওয়াল লেখন শুরু করা হয়েছিল, কিন্তু এই দেওয়াল লেখন পরবর্তী ক্ষেত্রে কিন্তু মুছে ফেলা হয়। অগ্নিমিত্রা পলের যে ছবি, সেই ছবিটা দেখাবো। দেওয়াল লিখনের অগ্নিমিত্রা পল লেখা হয়ে গেছিল, তারপরে মোছা হয়েছে। দুটো ছবি দেখাও পিসিআর। অগ্নিমিত্রা পল প্রথমে দেখানো হলো, দেখছেন লেখা হলো, তারপরে অগ্নিমিত্রা পলের ছবি, ওই নামটা মুছে ফেলা হলো। কিভাবে, কারা করলো, কেন করলো? বিজেপি কি সমর্থন ছিল? অগ্নিমিত্রা পলের কি সমর্থন ছিল, নাকি অত্যুৎসাহীরা? এটাই এখন প্রশ্ন। তৃণমূল বিজেপি দেখুন কি বলছে। এরই নাম হচ্ছে ভারতীয় ঝামেলা পার্টি। ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে দিয়ে মতিবাবুর পার্টির আগমন হয়েছে, বিসর্জন হবে ঝামেলার মধ্য দিয়ে হবে। তার প্রমাণ দুর্গাপুরে দেওয়ালে এখনো পর্যন্ত ডিক্লেয়ার হয়নি, অথচ নামটা লিখছে। এত দৈন্য দশা পড়েনি যে আমাদের রাজ্যকর্তারা এই ধরনের কোনো ঘৃণিত কাজ করবে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে অনুরোধ করব, যারা বিজেপি দেওয়াল লেখার জন্য উৎসাহ পড়েছেন, দরকার নেই। বিজেপি দেয়াল দখলের জায়গাতেও নেই। বিজেপি মানুষের মন দখল করে আছে এই বাংলায়। এবারে অন্য খবরে চলে যাই, কারণ প্রাকৃতিক দুর্যোগ তো চলছে বিভিন্ন জায়গায়। বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। আর এই বৃষ্টিতে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। দেখুন। মঙ্গলবার রাত থেকে কোথাও ঝমঝম, কোথাও টিপটিপ, এতে মালদার মুখে হাসি, কারণ গাছে গাছে এখন আমের মুকুল। মালদা জেলা উদ্যান পালন দপ্তর বলছে এই সময় বৃষ্টি হলে আমের ফলন ভালো হয়, কারণ আমের মুকুলে মধু থাকে। সেই মধু খেতে এক মুকুল থেকে আরেক মুকুলে যায় মৌমাছি। এতে মুকুলের মধ্যে ব্যাকটেরিয়া, ছত্রাক বাসা বাঁধে। এতে ফলনে ক্ষতি হয়, কিন্তু বৃষ্টি হলে সেসব ধুয়ে যায়, ফলে ফলনও ভালো হয়। অনেক গাছে এখনই ছোট ছোট আম ধরেছে। বৃষ্টি হলে এই সব আমের গোড়া শক্ত হয়। আমাদের এই বছর মালদা জেলাতে যে আম চাষ হচ্ছে বা আমের যে মুকুল এসেছে, স্লাইটলি একটু লেটে এসেছে মুকুলগুলো। তবে আম চাষের জন্য বা লিচু চাষের জন্য এই বৃষ্টিটা কার্যকরী হবে। এবার যেটা লেটে এসেছে, যে আমের মুকুলটা একটু লেট করে এসেছে, এইগুলো যদি ফ্লাওয়ারিং স্টেজে থাকে তাহলে স্লাইটলি একটু ঝরতে পারে, কিন্তু ওভারঅল যদি দেখা যায় তাহলে এটা আমার চাষের জন্য উপকারী লাগবে। বৃষ্টিতে চা বাগানেও স্বস্তি। ফেব্রুয়ারি থেকে এপ্রিল চা বাগানে ফার্স্ট ফ্লাশের মরশুম।
এই সময় চায়ের প্রথম পাতা তোলা হয়। বৃষ্টির জলে এই পাতার গুণমান আরও বাড়ে, তাই মঙ্গল বুধের বৃষ্টিতে জলপাইগুড়ির চা বাগানে মিষ্টিমুখ। আজকে যে বৃষ্টি হয়েছে এটা আমরা আশা করি কি কোয়ালিটি তো নিশ্চয়ই ভালো হবেই হবে, সঙ্গে সঙ্গে টি বুস্টে ওরা একটু স্ট্যান্ড পাবে, আর সেকেন্ড ফ্লাস বা আগামী বরসের পুরা আমার ক্রপটা ভালো হবে। মঙ্গলবার রাত থেকে বৃষ্টি পশ্চিম মেদিনীপুরেও। চন্দ্রকোনায় বিঘের পর বিঘে জমিতে পড়ে রয়েছে পাকা আলু। বৃষ্টি হওয়ায় এইসব আলুর ক্ষতির আশঙ্কা। অনেক জায়গায় আলু তুলে বসানো হয়েছে তিল। বসন্তের বৃষ্টিতে তিলের ফলনেও ক্ষতির আশঙ্কা। এক আলু পাকা আলু পচে যাচ্ছে, আর তিল ফিল সব কিছু সব হবে না, আর আলু আর পাকা আলু সব পচে গেছে। মুর্শিদাবাদের রানীনগর, এখানে অনেকেই কলা চাষ করেন। এবার ফলনও হয়েছিল ভালো, কিন্তু মঙ্গলবার রাতে এখানে ঝড় হয়, তাতে অনেক কলা গাছেরই ক্ষতি হয়েছে। নিউজ 18 বাংলা। অনেক সময় অভিযোগ ওঠে জেলার হাসপাতালে উন্নত চিকিৎসা পাওয়া যায় না, তার জন্য কলকাতায় ছুটতে হয় রোগীদেরকে, বা বর্ধমানে ছুটতে হয়, বা অন্যান্য বড় শহরে ছুটতে হয়। এবার পুরুলিয়ায় দেখুন হাতের কাছেই উন্নত চিকিৎসা। পুরুলিয়া মেডিকেল কলেজে ছুটতে হচ্ছে না বাঁকুড়ায় বা কলকাতায়। দেখুন পুরুলিয়া, পাথুরের সুখা মাটি, রুক্ষ প্রকৃতি। প্রান্তিক এই জেলায় কারো কোনো বড় রোগ হলে এতদিন ছুটতে হতো পাশের জেলা বাঁকুড়া অথবা কলকাতায়, না হলে পাশের রাজ্য ঝাড়খণ্ড। কারণ পুরুলিয়া জেলা হাসপাতালে মিলত না উন্নত চিকিৎসা। সেই সমস্যা মিটেছে। রাজ্য সরকারের উদ্যোগে 2018 সালে চালু হয় পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। তারপরেই ভোল বদল। সামনাসামনি এলাকায় মেডিকেল কলেজে, তাতে আমাদের বহুত রোগীদের সুবিধা পাওয়া যাচ্ছে বা গার্জেনদেরও সুবিধা হয়। আগে তো বাইরে যেতে হতো, কোনো বড় রকম হলে রাঁচি কিংবা টাটা কিংবা বোকারো, তাতে আমাদের বহুত অসুবিধা বা গরিব মানুষের পয়সা জোগাড় যন্ত্র করার জন্য সময় হয়ে যেত। কোনো বড় রকম হলে আমাদের হাতাড়াতে চলে যাওয়া হয়, জলদির মধ্যে পৌঁছি। পুরুলিয়া মেডিকেলে এখন 1060টি বেড। আউটডোরে প্রতিদিন প্রায় 2000 রোগী। ইএনটি অর্থোপেডিক বিভাগে সবসময় রোগীর ভিড়। এই হাসপাতালে এখন ক্যান্সারের চিকিৎসা হয়, দেওয়া হয় কেমোথেরাপি। সুযোগ সুবিধা মোটামুটি ভালোই হয়েছে আর কি। এই সকল পেশেন্ট নিয়ে হয়েছে বলে এখানে অ্যাডমিট করা যাচ্ছে। যদি না হতো তো আমরা বাইরে বাঁকুড়া তা অন্যান্য ঝাড়খণ্ড রিমস টিমস নিয়ে যেতে হয়তো। বাঁকুড়ায় যে হারের পেশেন্ট ধরুন হয়েছে বলে এখানে অ্যাডমিট করতে পারছি আমরা। 2019 থেকে পুরুলিয়া মেডিকেলে ছাত্র ভর্তি শুরু হয়। এখানে এমবিবিএস সিট 100টি, নার্সিংয়েও 100টি, প্যারামেডিক্যাল কোর্সের পড়ুয়া 62টি। মেডিকেল কলেজ হওয়ার জন্যে 2018 সালের পর থেকে এটার অনেক কিছু কিন্তু উন্নত হয়েছে, যেগুলো আগে হতো না। আলাদা সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, আলাদা ডার্মাটোলজি স্কিনের ডিপার্টমেন্ট, আইয়ের যে সমস্ত আলাদা ডিপার্টমেন্ট, সেখানে আইয়ের সমস্ত অপারেশন, যেমন ক্যান্সার কেয়ার প্রোগ্রাম খুবই পুরুলিয়ার লোকের ক্ষেত্রে, কারণ তাদের ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি, এটা আমরা আউটডোর বেসিসে এবং ডে কেয়ার বেসিসে আমরা এই ক্যান্সার কেয়ার প্রোগ্রামটাকে এখানে চালু করেছি। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। গতকাল বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের মন্তব্যে বিতর্কের জল ঘোলা হয়েছিল। তিনি কি বলেছিলেন? যেখানে লিড সেখানে বেশি উন্নয়ন। আর আজকে বিষ্ণুপুরে সুজাতা মণ্ডল, তিনিও সেই একই পথে হাঁটলেন, বরং আরেকটু এগিয়ে গেলেন। তিনি বললেন যেখানে ভোট বেশি পাবেন সেখানে, যেখানে ভোট পাবেন না, যেখানে লিড পাবেন না, সেখানে কর্মীদেরকে পৌঁছতেই দেবেন না। উন্নয়ন তো দূরস্থ। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদেরকে না, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। বাস্তব কথা একদম বলে যাচ্ছি, কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। আমরা যেখানে তৃণমূল লিড পাবে, আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে, যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো না। আর সুজাতার প্রতিদ্বন্দ্বী তারই প্রাক্তন স্বামী সৌমিত্র খা, তিনি তো ছাড়লেন না সুজাতাকে। দেখুন, প্রথমে বলবো যে আপনারা বিচার করুন, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে
তার বক্তব্য, তার কথাবার্তার চলন, ভোট দিলে দেবে, নইলে কেউ আসবে না। আমার সেটাই সবচেয়ে কষ্টের, যে আমি তো 10 বছর ধরে সাংসদ আছি, 3 বছরের বিধায়ক আছি, কোনো মানুষ তো বলতে পারে না যে ভাই যে আপনার কাছে কোনো কাজ পাইনি। পথে প্রচারে এবার দেখাবো, প্রচার তো করছিলেনই, প্রচারের মধ্যেই আছেন বীরভূমের সাংসদ, বীরভূমের প্রার্থী, তিনি হচ্ছেন শতাব্দী রায়। তিনি আজকে তসর কাটা বলে একটি জায়গায় শুটিং করলেন, থিম সঙের শুটিংয়ে ব্যস্ত রইলেন শতাব্দী রায়। ভোটেরই থিম সং, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রকল্পের ছবি নিয়ে তিনি শুটিং সারলেন। আর বাঁকুড়ায় প্রচারে সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত প্রতিদিন প্রচার করছেন তিনি। আজকে এই সামান্য বৃষ্টিও হয়েছে, মেঘলা ওয়েদার, তার মধ্যেই সিপিআইএম এর কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রচার সারলেন। নীলাঞ্জন দাশগুপ্ত বাঁকুড়ায়, বাঁকুড়ার প্রার্থী। আর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র যাদবপুর, যাদবপুরেও সৃজন ভট্টাচার্য একেবারে লেগে রয়েছেন প্রচারে, প্রতিদিন প্রচার করছেন। আজকে ভাঙড়ের দিকে কাদা রাস্তায়, সেখানে কোনো কিছু মানলেন না, সেখানে জনসংযোগ সেরে নিলেন। একেবারে প্রচারে সৃজন ভট্টাচার্য, সিপিআইএম প্রার্থী, বাম প্রার্থী, সিপিআইএম প্রার্থী বাম সমর্থনে। অর্থাৎ সৃজন ভট্টাচার্য গতকাল সুজন চক্রবর্তীকে নিয়ে প্রচারে ছিলেন, আজকেও সৃজন ভট্টাচার্য যাদবপুরে সকাল থেকে বৃষ্টির মধ্যেই প্রচার।